আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। নমস্কার, আমি তরুণ ঘোষ। এতক্ষণ তো সবাই জেনে গেছেন, খবরের খবরে ছয় লাভ, যে তারেক রহমান উনি আসছেন না। অনুকূল পরিবেশ নেই ভারতবর্ষে, সব বাঘ ভাল্লুক বসে আছে। অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত তিনি পণ করেছেন ভারতবর্ষে পা রাখবেন না, অর্থাৎ এক হাতে শেখ হাসিনাকে দাও তবে আমি পদার্পণ করব। তাই আমাদের সম্রাট আসবেন, আমাদেরকে তারা একেবারে তৈরি হয়ে থাকতে হবে এরপর সম্রাটের জন্য। তো ভালো পথ দেখিয়েছেন আপনারা, এই যে পথটা আপনারা দেখালেন না, অনুকূল পরিবেশ নেই। এবার আপনারা যখন মালপত্র চাইবেন তখন ভারত সরকার ওই একটা কথাই আউড়ে যাবে। আমি চিনি এদেরকে, হাড়ে হাড়ে চিনি, একটা কথাই আউড়ে যাবে, অনুকূল পরিবেশ নেই। মাল পাঠাবার মতো অনুকূল পরিবেশ মানে কি? আমার দেশেরটা রেখে, দেশের জনগণেরটা রেখে আপনাদের দেওয়ার মতো অনুকূল পরিবেশ নেই। সে তেল বলুন, কারেন্ট বলুন, জল বলুন, খাদ্যপণ্য বলুন, যাই বলুন। এখন পথ আপনারা দেখিয়েছেন, আপনাদের প্রদর্শিত পথে, ধ্রুবতারার মতো প্রদর্শিত পথে এবার আমরা চলতে লাগবে। একে বলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বাপকে, বাপ হচ্ছে পাকিস্তান। ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে এই স্বাধীনতার পর থেকে 48 সাল থেকে শত্রুতা চলছে কাশ্মীর নিয়ে, কাশ্মীর দখল নিয়ে, তখন থেকে চলছে এখনো পর্যন্ত। সেই শত্রুতা অবাধে চলে যাচ্ছে। তার ফলে কি হলো, একটা ঠিক এরকম উন্নয়নশীল, মানে 60-65 দশকে তখন পাকিস্তান ভারতের থেকে অনেক এগিয়ে অর্থনৈতিক দিক দিয়ে, শিল্প বলুন, কলকারখানা বলুন, অর্থনৈতিক স্থিতিশীলতা বলুন, বৈদেশিক সম্পর্ক বলুন, সব দিক দিয়ে এগিয়ে। তারপর ধীরে ধীরে ভারতবর্ষের সঙ্গে শত্রুতা শুরু হলো। ঠিক বাংলাদেশ ওই পথে যাচ্ছে একদম। আর যত দিন যেতে লাগলো তত ভারতবর্ষ টাইট মারতে শুরু করলো চারদিক দিয়ে, টাইট মারতে মারতে। এর মধ্যে কিন্তু কংগ্রেস সরকার চালিয়েছে পুরোটা। এই 2014-র আগে কখনো জনতা পার্টি একবার এসছে, আর বাকিটা ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট, জনতা দল, ইউডিপিএ এরম করে করে চালিয়েছে। খিচুড়ি পার্টিও তার মধ্যে ছিল, সরকার টেকেনি। তারপর তো এখন তো শুরু হয়েছে আমাদের 14 সাল থেকে বিজেপির আমল। এখন বিজেপির আমলে প্রথম বিজেপি ঝাড়টা দিল হচ্ছে বালাঘোট দিয়ে, তারপর হলো উড়ি, তারপর হলো সিঁদুর। বলা হচ্ছে সিঁদুর শেষ হচ্ছে, শেষ হয়নি, সিঁদুর চলমান আছে, অনগোয়িং প্রসেস। এখন বাপ দেখছে যে আমি তো এখানে গেছি, তাহলে আমার বেটাটাকেও আমি নিয়ে যাই। তা বেটা এখন তার দোষ প্রদর্শিত পথে বেটা চলতে শুরু করেছে। বেটা চলতে শুরু করে এখন কোথায় গিয়ে থামবে তো বলা যায় না। 2017 সালে ইমরান খানের আমলে একটা ভাষণের ওপরে, ইমরান খানের ভাষণের ওপরে ভারতবর্ষ সমস্ত ট্রেড বন্ধ করে দিয়েছিল। 2017-2026 প্রায় 10 বছর হতে চলল, 1 পয়সা আমদানির রপ্তানি হয় না। কত আমদানি রপ্তানি ছিল সেই সময়তে? 2017 সালে $196 বিলিয়ন ব্যবসা হতো পাকিস্তানের সঙ্গে। পুরো রাতারাতি এর গোল্লা হয়ে গেল। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা কত? $12-16 বিলিয়ন। মাঝে একটা কথা উঠেছিল ট্রেড ডেফিসিট। একজন আমার প্রশ্ন করেছিলেন ট্রেড ডেফিসিটটা কি করে কমানো যায়। আমি বললাম আপনারা মাল কমিয়ে দিন, মাল নেওয়া। কারণ বাংলাদেশ এমন কিছু তো উৎপাদন করে না যেটা ভারতবর্ষকে দিতে পারবে বা বিশ্বকে দিতে পারবে, একমাত্র পোশাক শিল্প ছাড়া। পোশাক শিল্প তো আমাদের এখানে প্রচুর, তো পোশাক তো আমরা নেবো না, অন্য কিছু দিন। পাকিস্তান যেমন একটা ছুঁচো বানায় না, বাংলাদেশেও পোশাক শিল্প ছাড়া একটা ছুঁচো বানায় না, যন্ত্রাংশ তো ছেড়ে দিন। সেই পোশাক শিল্প যেটা ছিল সারা বিশ্বে একটা নাম করে ফেলেছিল,
কত বিলিয়ন ডলারের, আমার হিসেবটা ঠিক জানি না, না জেনে বলাটা ঠিক নয়, জানি না। একটা অর্থনীতি স্বয়ং সম্পূর্ণ একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রে সবাই নিশ্চিন্তে ঘুমোতে পারত, নিশ্চিন্তে চাকরি করতে পারত। তা এখন আপনাদের উড়ে এসে জুড়ে বসেছে এখন আপনাদের ইউনুস। ইউনুস আসার পর যা ঘটলো আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। তারপরে এলো তারেক রহমান সরকার। এই যে কূটনৈতিক ব্যক্তি আপনাদের বাংলাদেশে একটাও নেই। যদি থাকতো তাহলে পরে আজকে এই উচ্চারণটা করতেন না যে পরিবেশ নেই, অনুকূল পরিবেশ নেই। ভারতে যদি অনুকূল পরিবেশ না থাকে তাহলে অনুকূল পরিবেশটা কোথায় আছে? বাংলাদেশে। বাংলাদেশে কি অনুকূল পরিবেশ আছে? আপনারা ভারতবর্ষের সঙ্গে তুলনা করছেন। কটা রাস্তায় শিরা কাটা হয়। আমি এর আগে ভিডিওটায়, দুপুরের ভিডিওটায় আমি বলেছিলাম যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। তার আগে একবার বলেছিলাম FATF পড়তে যাচ্ছে বাংলাদেশ। তা একজন আমার মস্করা করে লিখেছেন, তার নাম হচ্ছে বোধহয় মিলন পিলন, এরম একটা কিছু হবে। সেই তারিখটা কবে বলতে পারেন? মানে পারলে এবার খাইয়ে দাও আর কি। তা আমি তো তখন আমার মনে নেই। তারপর আমি খুঁজে দেখলাম, হ্যাঁ আমি 5 আগস্ট বলেছিলাম। আমি ভিডিওর লিঙ্কটা, কপিটা এখানে দিয়ে দিলাম, লিঙ্কও পারলে দিয়ে দেবো, ওইটা যেটা লিঙ্ক আছে ওখানে কিন্তু আমি বলেছিলাম FATF বাংলাদেশ পড়তে যাচ্ছে, 5 আগস্ট বলেছিলাম। সেটা গতকালকে খবরটা হয়েছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বাংলাদেশ। এবার বললেও বিপদ, না বললেও বিপদ। আমি বলেছি দেখে এখন আমাকে প্রমাণ দাও। প্রমাণ আমাকে এখন বলে আমার সব মনে রাখতে হয়। কে কখন প্রমাণ চেয়ে বসবে? সব তো পরীক্ষক বসে আছে না খাতা কলম নিয়ে। আমার দর্শক বন্ধু বান্ধব তাদের মন মর্জি হলো, তা ঠাস করে এক খাঁ লিখে দিল, কঠিন শব্দ লিখে রাখলাম। মানে হেডমাস্টার যেমন ধমকাতেন ওরকম লিখে রাখলাম, নাহলে কিন্তু প্রচুর গালাগাল করব। তো গালাগাল শোনার জন্য তো আমি রেডি হয়ে বসে আছি। এই গালাগাল শুনতে 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 আমার 2,04,000 আমার দর্শক হয়েছে, যারা আমার প্রকৃত অর্থে ভালোবাসে। আর যারা ওই যে ব্ল্যাকের টিকিট কেটে মাঝে মাঝে কোনা দিয়ে সিনেমা হলে ঢুকে যান না, টিকিট না কেটে, কেউ ব্ল্যাকের টিকিট কাটেন আর কেউ চোরাগোপ্তায় ঢুকে যান। দারোয়ান চেনা আছে, আর নইলে টিকিট কাউন্টারের লোক চেনা আছে, হলের লোক চেনা আছে, ঢুকে গিয়ে বসে বললো, সাইডে একটা করে গিয়ে ঠেসে দাঁড়িয়ে পড়ে না করে। এরা হচ্ছে সেরকম, হঠাৎ হঠাৎ করে ঢুকবে, একটা করে কমেন্ট করে চলে যাবে। তা এখন এই দেখুন 7 দিনের মধ্যে এই রিয়াকশনটা বুঝতে পারবেন। মানে এটা পরিষ্কার হয়ে গেছে, তারেক রহমান আসবে না। এরপরে সার্জিও গোরের অ্যাকশন দেখবেন, ভারতের অ্যাকশন দেখবেন, এবং চীন এবং রাশিয়া তারা কি বলে, ফ্রান্স কি বলে, ইটালি কি বলে, জার্মানি কি বলে। শুধু কাগজগুলোর দিকে লক্ষ্য রাখুন। আবার কাগজ ফাগজ তো আপনারা আবার দেখেন না, ও সব দেখে কি হবে? ওগুলো আমরা ঘাঁটবো, ওগুলো আমরা ঘাঁটবো, দেখে নিয়ে আমরা বলবো যখন, তখন আপনারা বললেন দেন কি সমস্ত উল্টো পাল্টা বলে গেল। লিখে রাখলাম, না মিললে কিন্তু গালাগাল করবো। আমি এদের নিয়ে বাস করছি। তো যাই হোক, আমাদের একটা সুবিধে হলো, আপনারা পথ দেখিয়ে দিলেন যে এবার থেকে আমরাও বলবো অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে আমরা বিদ্যুৎ দিতে পারবো না। 10টা দিন অপেক্ষা করুন। আদানি লাইনটাকে এখন কত দিচ্ছে আমি জানি না, যা দিচ্ছে তার অর্ধেক করে দেবে, তারপর তা আরো 1 মাস পরে আরো অর্ধেক করে দেবে, তারপর নীল করে দেবে। আর যে খাদ্যপণ্য সিল হয়ে যাবে। আর ডিজেল ওই আপনাদের মন্ত্রীকে বলুন গর্তে গিয়ে ঢুকতে, গর্তে গিয়ে ঢুকে ডিজেল করে করে নিয়ে আসবে বালতি করে। আমি আর কিছু বলবো না। আপনারাই ভালো থাকবেন, আপনারাই ভালো ভালো মানে ভালো থাকার জন্য আপনারা জন্মেছেন। মানে আমি আপনাদের কথা বলছি না, আমি বলছি আপনাদের নেতা মন্ত্রী আর ওই সমস্ত ফোড়েগুলোকে, চ্যাংড়াগুলো, ওদেরকে। দেশই যদি না থাকে
তাহলে পরে ক্ষমতা কার হাতে থাকবে? দেশটাই তো পাকিস্তান হয়ে যাচ্ছে, তাহলে পরে ক্ষমতা দিয়ে কি হবে? আবার পাকিস্তানি বুটের তলায় পেশার জন্য রেডি হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব, একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে সামান্য কয়েকটি দাবি জানানো হয়েছে যে বিষয়গুলো একেবারেই ন্যায্য। তার কোনো রকমের কোনো কিছু সুরাহা না করে বরং বাংলাদেশের দাবির বিপক্ষে দাঁড়িয়ে বেশ কিছু কাজ করেছে ভারত সরকার। সেই রকম একটা প্রেক্ষাপটে কি করে ভারত সরকার বা দীনেশ ত্রিবেদী এই কথা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে সব কিছু সমাধান হবে? তারা কি বাংলাদেশের সমস্ত পানি সমস্যার সমাধান করে দেবে? বাংলাদেশে ভারতের যে সমস্ত অযাচিত হস্তক্ষেপ আছে সেগুলো বন্ধ করবে? সীমান্তে হত্যা বন্ধ করবে? পুশব্যাকের যে ঘটনা প্রতিনিয়ত ঘটছে বা যে সংকট আমরা দীর্ঘদিন ধরে ফেস করছি, এই সরকার ক্ষমতা আসার সাথে সাথেই যে সংকটটা বিশেষভাবে জোরদার করা হয়েছিল সেগুলো কি সমাধান করবে? এই যে গুরু রামদেব তিনি যে বললেন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করে ফেলা হবে, জাস্ট কিছুদিন সময় দেন, ধৈর্য ধারণ করেন, ভারতীয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই কথা কি বিজেপি সরকার জানে? এই কথার বিরুদ্ধে বিজেপি সরকারের কোনো অ্যাকশন আছে? কি করে তারা এই আশ্বাস দিচ্ছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে সমস্ত সমস্যার সমাধান হবে? বাংলাদেশ কি এই কথা বিশ্বাস করবে? তার চেয়ে বড় প্রশ্ন, কেন ভারত সরকার তারেক রহমানের সফরের ব্যাপারে এতটা মরিয়া হয়ে উঠেছে, এতটা সিরিয়াস কেন তারা যে তারেক রহমানকে ভারত সফরে যেতেই হবে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম, যে প্রশ্নগুলো তুললাম, এইগুলো নিয়েই আজকে টক উইথ সিরাজ ইনসাইটের মূল আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই দীনেশ ত্রিবেদীর বক্তব্য দিয়েই শুরু করি আমি। 18 আগস্ট মঙ্গলবার 2026 এই দিনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ভারত সফর করেন তাহলে সব সমস্যার সমাধান করা সম্ভব আলোচনার মধ্য দিয়ে। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরকে সমস্ত সমস্যার সমাধানের শর্ত বানানো হচ্ছে কেন? ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ভারত সফরে যাবেন না, আরও কিছুদিন পরে যাবেন, তো তাহলে এর ভেতরে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো চলতেই থাকবে এবং নতুন নতুন সমস্যা তৈরি হবে, এবং সেটা কি বন্ধুপ্রতিম কোনো দেশের কাজ হবে এটা কি আমরা ধরে নেব? যদি তাই না হয় তাহলে কেন ভারত এই শর্ত দিচ্ছে যে তারেক রহমান ভারত সফরে গেলে সমস্ত সমস্যার সমাধান হবে? এবং তারা এই কথা কিভাবে গ্যারান্টি দিচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তারা সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে? যুগ যুগ ধরে যে সমস্ত সমস্যার সমাধান করেনি সেই সমস্যার সমাধান তারেক রহমানের ভারত সফরের ভেতরতেই হয়ে যাবে, বা তিনি ভারত সফরে গেলে সমস্যার সমাধানের জট খুলবে। আসলে তারা কি বলতে চান এবং সেগুলো কিভাবে সম্ভব, এই সমস্ত বক্তব্যের ভেতর দিয়ে তারা কি বাংলাদেশের মানুষকে, বিশেষ করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে চান? তারা কি বিরোধী দলের হাতে এই ধরনের কোনো প্রশ্ন তুলে দিতে চান কিনা যে ভারতের সাথে তারেক রহমানের বিশেষ কোনো আলাদা সম্পর্ক আছে, যার কারণে তাকে সেখানে চাইছে, তিনি গেলে সমস্ত সমস্যার সমাধান করে দেবেন? আগেই তো ভারতের মৌন সম্মতিতে রটানো হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভারতের কাছে দাসখত দিয়ে তিনি নাকি ক্ষমতায় এসেছেন। ফলে আসলে ভারত কোন কৌশলে কাজ করছে সেটা বুঝতে একটু মাথা ঘামাতে হবে, মাথা খাটাতে হবে। আমরা মনে করি না যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত নয়। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাবেন, প্রতিবেশী দেশ, কাছাকাছি দেশ, তাদের সাথে আমাদের বিভিন্ন রকমের ইন্টারাকশন আছে, লেনদেন আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে। অতএব তাদের সাথে যাওয়া আসা হবে, তারা আসবে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে শর্ত দেয়া হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে সমস্ত সমস্যার সমাধানের জট খুলবে, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানের সফরের ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই যদি হয়, এত আগ্রহ যদি থাকে এবং এত সমস্যার সমাধান যদি ভারতের করার আসলেই সদিচ্ছা থাকে, তাহলে বাংলাদেশ কিছু দাবি জানিয়েছে এবং যে দাবিগুলো একেবারে দাবির পর্যায়ে পড়ে না, বাস্তবতা নিরিখে আমাদের পক্ষ থেকে এই কথাগুলো বলা হয়েছে, সেই কাজগুলো করবে। তা কেন করছে না? বিশেষ করে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আইন আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সেই ব্যক্তিকে কেন আশ্রয় দিয়ে রেখেছে? তাকে আশ্রয় দেওয়ার পরে যখন জনগণের নির্বাচিত একটি সরকার এসেছে, সেই সরকারের সাথে তো ভারত সরকার আলোচনা করবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করবে, এবং 2013 সালে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে শেখ হাসিনাকে বা আরও যাদেরকে আমাদের পাওয়া প্রয়োজন, ওয়ান্টেড, তাদেরকে হস্তান্তর করবে বাংলাদেশের কাছে। ব্যাস, শেষ। তাহলেই তো আমরা বুঝতে পারি যে ভারত সরকার বাংলাদেশের সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে কাজ করতে চায়। তাহলে তো আমরা সেটা বুঝতে পারতাম। কিন্তু তারা কি তা করতে ইচ্ছুক বা তারা কি তা করতে চাইছে? আমরা তো দেখছি শেখ হাসিনাকে ফেরত দেওয়া তো দূরের কথা, তাকে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে বসে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সরকারের বিরুদ্ধে তিনি নানা রকমের কথা বলছেন, নানা রকমের কুৎসা রটাচ্ছেন, এবং তিনি এক রকমের উস্কানি দিচ্ছেন। কেন? ভারত সরকার এগুলো কেন করবে? এবং বাংলাদেশ যে এতবার অনুরোধ করেছে তাকে ফেরত পাওয়ার জন্য, কেন দেবে না? একটা জবাবও এ পর্যন্ত ঠিক মতো দেয়নি। তারা শুধু বলে যে আমরা খতিয়ে দেখছি, পর্যালোচনা করে দেখছি। আজ 1.5-2 বছর হয়ে গেল, তা কি পর্যালোচনা করা শেষ হলো না? আমরা একেবারে বেসিক প্রশ্ন রেখেছিলাম, ভারত কেন তারেক রহমানের সফরের ব্যাপারে এতটা মরিয়া হয়ে উঠেছে? চীনের সাথে আমাদের সম্পর্ক উন্নত হচ্ছে, ঘনিষ্ঠ হচ্ছে। মিয়ানমার হয়ে চীনের সাথে আমাদের একটা করিডোরের প্রস্তাব রয়েছে। চীনের সাথে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক বিভিন্ন রকমের সম্পর্ক তৈরি হচ্ছে, গভীর হচ্ছে। এই বিষয়গুলোকে কি ভারত ভয় পায়? এই বিষয়গুলোকে কি ভারত পছন্দ করছে না? যার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে এই ব্যাপারে চাপ সৃষ্টি করবেন বা তাকে বিশেষ কোনো কিছু করতে বাধ্য করার চেষ্টা করবেন। তারা কি এইটা ভাবছেন? অথবা ভারত কি এই ভয় পাচ্ছে যে মক্কা চুক্তি যেটা হয়েছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যাতে যুক্ত, সেই জোটে যোগ দিয়ে বাংলাদেশ অনেকটা ভারত বিরোধী একটা জোটে যোগ দেবে এবং সেটা ভারতের জন্য অস্বস্তিকর, এইরকম কিছু ভাবছে কিনা তারা? একথা পরিষ্কার, গত কিছুদিন ধরে ভারত পাকিস্তান সীমান্ত এবং চীন সীমান্ত নিয়ে ভারী টেনশনে আছে, অস্বস্তিতে আছে, চ্যালেঞ্জের মুখে আছে। এইরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তেও যাতে নতুন করে ঝামেলা তৈরি না হয়, তারা কি এমনটাই ভাবছে? একথা পরিষ্কার যে বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতা আসার পর একেবারে খুবই শক্ত অবস্থান গ্রহণ করা হয়েছে সীমান্তে। একটাও পুশিনের কোনো ঘটনা বাংলাদেশের বিডিআর বা বাংলাদেশের সীমান্ত বিজিবি তারা এটা করতে দেয়নি। উপরন্তু আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেছি যে তারা স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। বাংলাদেশ সরকারের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষিত কর্মসূচি বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, আগে বাংলাদেশ তারপর অন্য কথা। তার মানে বাংলাদেশের স্বার্থ আগে। তো সেই জায়গায় বাংলাদেশের স্বার্থ যদি ভারতের চেয়ে চীনে বেশি থাকে, চীনকে আমাদের প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু সেই নীতি অনুসরণ করছে। এটা কি ভারতের জন্য উদ্বেগ, চ্যালেঞ্জ এবং অস্বস্তির কারণ কিনা?
যদি তাই হয় তাহলে বাংলাদেশ তার পথ থেকে সরে আসবে না। ভারতকে এ বিষয়টা নিশ্চিত হওয়া দরকার। তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারত সফর না হয়, হয়তো বা হবে না। অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকার তার যে ঘোষিত নীতি, সেই নীতি থেকে সরে আসবে না। তাতে ভারতের সাথে সম্পর্ক কতটুকু থাকলো আর কতটুকু থাকলো না, সে বিষয়টা হয়তো বেশি একটা বিবেচ্য বিষয় হবে না। কারণ অনেকগুলো সংকট ভারত তৈরি করেছে, সেই সংকটগুলো সমাধানের উদ্যোগ ভারতের পক্ষ থেকে নিতে হবে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ অনেক বিষয় রয়েছে। এর ভেতরে গুরু রামদেব তিনি এক বক্তব্য দিয়েছেন, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের সাথে যুক্ত হয়ে ভারতের সাথে একীভূত করা হবে, জাস্ট সময়ের অপেক্ষা। এবং এই রামদেব গুরুর কিন্তু প্রচুর ভক্ত, প্রচুর অনুসারী আছে, রাজনীতিতেও প্রভাব আছে। এইরকম বক্তব্য যখন দেওয়া হয় তখন ভারত সরকার আমাদের সামনে তুলে ধরছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা ভারত সফরে নিতে মরিয়া, এবং তারা মনে করে যে বাংলাদেশ সরকারের সাথে নির্বাচিত সরকার, বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এই সরকারের সাথে ভারত সরকার কাজ করবে। তো তাই যদি হয় তখন রামদেব গুরুরা এইভাবে বক্তব্য দেন কী করে? বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব কি অস্বীকার করে না? বাংলাদেশের স্বাধীন সত্তাকে কি তারা অপমান করে না এই ধরনের বক্তব্য দিয়ে? এবং ভারতের পক্ষ থেকে কেন এই বক্তব্যের ব্যাপারে ভুল স্বীকার করে কেন বক্তব্য দেওয়া হয় না? যে আমাদের একজন রামদেব গুরু তিনি যে বক্তব্য দিয়েছেন এটা ভারতের অবস্থা না, এই বক্তব্যের কোনো মূল্য নেই আমাদের কাছে, আমরা রাষ্ট্র টু রাষ্ট্র যে সম্পর্ক সেই সম্পর্কই অব্যাহত রাখব, তা কিন্তু বলা হয়নি। ফলে আমরা দেখতেই পাচ্ছি ভারতের ভেতরে যে মনোভাব ছিল যে তারা আমাদের বড় ভাই আর আমরা ছোট ভাই, অর্থাৎ তারা আমাদের উপর খবরদারি করবে, এই মনোভাবটাই কিন্তু এখনো বিদ্যমান। এই মনোভাব থেকে যতক্ষণ পর্যন্ত সরে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে সুসম্পর্ক তৈরি হবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একদম সুস্পষ্ট করে বলা হয়েছে সম্মানজনক সম্পর্ক দরকার, এর বাইরে কোনো কথা নেই। দীনেশ ত্রিবেদী আরেকটি কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে এগিয়ে নিতে হলে পারস্পরিক ও নিঃস্বার্থ বিশ্বাস প্রয়োজন। তা আমরা তো নিঃস্বার্থভাবে বিশ্বাস করতেই চাই। ভারতকে তো আমরা বলি সবসময় যে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ৭১ সালে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, বিরাট একটা ব্যাপার, আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তো বলি, কিন্তু তারাই তো সেই বিশ্বাসটা রাখে না। আমরা তো বিশ্বাস রাখতে চাই, তারা কি সেই বিশ্বাস রাখে? সেই বিশ্বাস রাখার একদম বাস্তব উদাহরণ তাদের পক্ষ থেকে তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার ভারতের মুখের কথায় আর বিশ্বাস করবে না, কাজের মাধ্যমে এটা প্রমাণ দিতে হবে। আমরা দেখতে পাই বিভিন্ন সময় ভারতের কিছু লোক আছে যারা একেবারে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করার মনোভাব, এইটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার গ্রহণ করবে না। ভারতকে এটা বুঝতে হবে। দীনেশ ত্রিবেদী যে বক্তব্য দিয়েছেন আজকে, তার বিপরীতে, তার জবাবে বাংলাদেশের সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ তিনি বলেছেন একদম সহজ, খুব সাধারণ কাজ। তারেক রহমানের অর্থাৎ প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে যে কয়েকটা কথা বলা হয়েছে, যে পরিবেশটা তৈরি করার কথা বলা হয়েছে, সেইগুলো করলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। তো সেইগুলো করতে গেলে প্রথমেই হাসিনার ব্যাপারটা মীমাংসা করা লাগে। তো সেটা যদি না করতে পারে তাহলে বাংলাদেশের সরকার চাইছে একটা, আর ভারত সরকার তার ধারে কাছে যাবে না, তাহলে ভারত সরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইলো কীভাবে? তার প্রমাণটা কি? বোঝার কোনো উপায় আছে? অতএব আমি আবারও বলি, ভারতের পক্ষ থেকে শুধু কথাই নয়, কাজে প্রমাণ দিতে হবে যে ভারত বাংলাদেশের সাথে আন্তরিক সম্পর্ক, সুসম্পর্ক চাইছে। এর প্রমাণ তাদেরকে হাজির করতে হবে, তা না হলে এই সম্পর্ক আসলে উন্নত হবে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত শুনতে চাই। আপনারা কি ভাবছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে? দেশটির হাই কমিশনার থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন খুবই মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এই যে মরিয়া চেষ্টা, অথচ বাংলাদেশের দাবি কিন্তু সামান্য দাবি, তা পূরণ করছে না। বিষয়গুলোকে আপনারা কে কিভাবে দেখছেন? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।